অন করলাম, স্ক্রিন দেখা গেলে একটু বলো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা খুব কুইক একটু রিভিউ করি এটা। আমরা লাস্ট ক্লাসে এটাই নিয়ে শুরু করেছিলাম, ইফেক্টিভনেস এনটিইউ মেথড। এবং আমরা বলেছিলাম যে এলএমটিডি অবশ্যই একটা গুড মেথড ইন অল আসপেক্টে। যদি বলি অনেক ইজি এবং খুব সিম্পল ওয়েতে সেটা ক্যালকুলেট করাও সম্ভব, এবং একটা হিট এক্সচেঞ্জারের সাইজ কি হবে, আনুষঙ্গিক পারফরমেন্স কেমন হবে, সবই আমরা মোটামুটি ডাবল পাই হিট এক্সচেঞ্জার হোক বা ক্রস ফ্লো হোক বা যেটাই হোক আমরা এলএমটিডি দিয়ে করতে পারি। এলএমটিডি সবসময় অ্যাপ্লিকেবল হয় না, কারণ কি, যদি টেম্পারেচারগুলো যদি জানা না থাকে। আর আমার এলএমটিডির জন্য দুটো ইনলেট টেম্পারেচার আর দুটো আউটলেট টেম্পারেচার লাগে। তার মধ্যে যদি একটা বা দুটো যদি মিসিং থাকে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আমাকে আইটারেটিভ মেথডের মাধ্যমে যেতে হবে। তার মানে একটা অ্যাজিউম করবো, তার বেসিসে আমার রেজাল্ট আসবে, সেখানে এরর আসবে, আমি এররটাকে এলিমিনেট করার জন্য আবার সেকেন্ড আইটারেশন যাবো, এভাবে করতে 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 আবার একটা পর্যায়ে গিয়ে রেজাল্টটা মিলবে। এটা হচ্ছে অনেক লেন্দি প্রসেস হয়ে যায় তখন। তারই অল্টারনেটিভ হিসেবে এই ইফেক্টিভনেস এনটিইউ মেথডটা আসছে। এবং আমরা এখান থেকে মেনলি যেটা পাবো সেটা হচ্ছে যে একটা হিট এক্সচেঞ্জার সাইজ কি হবে, তার পারফরমেন্স কেমন হবে, সেটা বের করার খুব সহজ একটা ওয়ে আর, ঠিক আছে। এবং এটাই আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি ইন্ডাস্ট্রিতে, যদি আমাদের আননোন যদি বেশি থাকে বা সেক্ষেত্রে প্রথমে ইফেক্টিভনেসটা আমরা ডিফাইন করেছিলাম যে এপসাইলন দিয়ে, এবং সেটাকে বলা হয়েছিল অ্যাকচুয়াল হিট ট্রান্সফার। তার মানে হিট এক্সচেঞ্জার যখন তুমি একটা হট ফ্লুইড এবং একটা কোল্ড ফ্লুইড পাস করাচ্ছ, দুটোর মধ্যে অবশ্যই একটা হিট ট্রান্সফার হবে, মানে গৃহীত তাপ আর বর্জিত তাপ, মানে একজন যা দিবে একজন তা সেটা গ্রহণ করবে সমান সমান। সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার। এটা আমরা ডিফাইন করতে পারি, এটা খুব সিম্পল ওয়ে। সমস্যাটা আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কত হতে পারে? খুব সিম্পল ওয়েতে যদি চিন্তা করি যে আমাদের হিট এক্সচেঞ্জারের মধ্যে যে হট ফ্লুইড যেটা থাকে তার টেম্পারেচারটা সবচেয়ে বেশি থাকে, আর কোল্ড ফ্লুইড যেটা থাকে তার টেম্পারেচারটা সবচেয়ে কম থাকে ইনলেট। আউটলেটে গিয়ে হট ফ্লুইডের টেম্পারেচার গ্র্যাজুয়ালি কমে আর কোল্ড ফ্লুইডের টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়ে। তাহলে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারটা হতে পারে যে হট ফ্লুইডের যে ইনলেট টেম্পারেচার, যে টেম্পারেচার আছে, আর কোল্ড ফ্লুইডের যে ইনলেট টেম্পারেচার আছে সেটা। তার মানে এই দুটো হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স সবচেয়ে বেশি। ম্যাক্সিমাম পসিবল যদি আমরা ধরতে হয় তাহলে সেই ক্ষেত্রেই যেতে হয়। আমরা সেই ক্ষেত্রে এই যেটা বলেছিলাম যে এটা হচ্ছে প্যারালাল ফ্লো, তার মানে এটা হচ্ছে ইনলেট টেম্পারেচার হট ফ্লুইড, এটা হচ্ছে কোল্ড ফ্লুইড ইনলেট। এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম এই ডিফারেন্সটা, TH1 মাইনাস TC1। আবার কাউন্টার ফ্লো যদি ধরি তাহলে কাউন্টার ফ্লো এটা হচ্ছে হট ফ্লুইডের টেম্পারেচার ইনলেট, আর এটা হচ্ছে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার TC2, এটা ইনলেট। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে আবার ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্ট। তার মানে পসিবল হিট ট্রান্সফার যদি বলি ম্যাক্সিমাম, তাহলে এই দুটো টেম্পারেচারের মধ্যে হতে পারে। থিওরিক্যালি কথা, বাস্তবে সেটা হয় না। ম্যাক্সিমাম পসিবল যদি ধরতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইটার উপর বেসিস করে আমরা আরেকটা কনক্লুশনে আসছিলাম, সেটা হচ্ছে যে যে কোন ফ্লুইডটাকে আমরা নিব। টেম্পারেচার তো আমরা রেঞ্জ পেয়ে গেলাম যে ইনলেট টেম্পারেচার হট অ্যান্ড কোল্ড, কিন্তু যদি হিট হিসাব করতে হয় তাহলে MS ডেল্টা বা MC ডেল্টা টি, সিটা কার হয়, হট ফ্লুইডের হবে না কোল্ড ফ্লুইডের? আমরা যেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম, যার সি এর মানটা লোয়েস্ট বা কম সেই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারটা দিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে লোয়েস্ট যেটা সি যার থাকবে তাকে আমরা ধরেছি, এবং এই ক্ষেত্রে আমরা বলেছি যে MC মিনিমাম। এই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারের জন্য। এই যে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, তার সাথে যেই ফ্লুইডটা, এখানে আর কোনো হট ফ্লুইড কোল্ড ফ্লুইড বলছি না, আমরা বলছি যেই ফ্লুইডের সি এর মানটা মিনিমাম হবে বা MC মিনিমাম হবে সেটাকে আমরা বলছি মিনিমাম, তারটাই আমরা গুণ করবো। গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে Qmax। তো এখন আমাদের এই দুটো যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায়, এখানে যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার আমরা অলরেডি বলেই ফেলেছি, আর ম্যাক্সিমাম পসিবলটা আমরা এখান থেকে সি মিনিমাম, তাহলে আমাদের এপসাইলনের মানটা চলে আসবে। সো আমরা এই জায়গায় আসার পরে যখন আমরা এই সি পেয়েছি, আমরা সিটা আবার বিভিন্ন জায়গায় দেখেছি। প্যারালাল ফ্লোর জন্য হট ফ্লুইডের রেসপেক্টে একটা দেখেছি, কোল্ড ফ্লুইডের একটা দেখেছি। কারণ কি, যখন আমরা হট ফ্লুইডেরটা বলেছি তখন বলছি যে MC মানটা মিনিমাম হবে হট ফ্লুইডের জন্য, যখন এপসাইলন সি বলেছি তখন বলেছি যে কোল্ড ফ্লুইডের MCটা হবে মিনিমাম তার জন্য। সো এটা প্যারালাল ফ্লোর জন্য, একইভাবে আমরা এটা কাউন্টার ফ্লোর জন্য আমরা হিসাব করেছি, ঠিক আছে। একই সিস্টেমের সবকিছু। এখন আমরা যদি ইকুয়েশনটা একটু অন্যভাবে খেয়াল করি বোঝার জন্য বা মনে রাখার জন্য, TH1 মাইনাস TH2, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দেখো এই হচ্ছে হট ফ্লুইডের যে টেম্পারেচার ইনলেট আউটলেট। এখানে যখন আমরা কোল্ড ফ্লুইডের কথা বলছি তখন TC2 মাইনাস TC1, তার মানে কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স ইনলেট এবং আউটলেট।
কিন্তু ভাগফল যেটা যেটা দিয়ে ভাগ করতে সেটা কিন্তু দেখো হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার মাইনাস কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। HTH1 হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার নিজেরটা কিন্তু সব জায়গায় একই। শুধু যখন কোল্ড ফ্লুইডের মিনিমাম হচ্ছে তখন কোল্ড ফ্লুইডের ইনলেট আউটলেট টেম্পারেচার, হট ফ্লুইড দিয়ে যখন বলছি কথা বা হট ফ্লুইডের যখন মিনিমাম হবে তখন হট ফ্লুইডের ইনলেট আউটলেট টেম্পারেচার। একই অবস্থা কাউন্টার ফ্লো যদি তুমি যেটা করো, এই যে TH1 মাইনাস TC2 কাউন্টার ফ্লো, যেহেতু মানে এটা হচ্ছে কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার TC2 আর এটা হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। তাহলে নিচের পার্টটা দেখো দুই জায়গায় 6 নম্বর এবং 7 নম্বর ইকুয়েশন একই আছে। বাকি থাকে যে এই হট মানে অ্যাবসলিউট হট যেটা বললাম, তাহলে হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার আউটলেট টেম্পারেচার, আবার কোল্ড ফ্লুইড যখন বলছি তখন কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার আউটলেট টেম্পারেচার। সো এই যে জিনিসটা মোটামুটি ইকুয়েশনের প্যাটার্ন একই, তোমার এই TH1 TH2 কোনটা কি সেটা মনে রাখার কোনো দরকার নেই। মনে রাখা উচিত এভাবে যে আমরা নিচেরটা হবে সবসময় যে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, আর উপরেরটা হবে যারটা মিনিমাম তার ইনলেট আউটলেট। ঠিক আছে, এইভাবে যদি মনে রাখো তাহলে ইকুয়েশন ভুল হওয়ার কোনো চান্স নেই। তো সেটাই আমরা বলছি যে এখানে ডেল্টা টি মানে যেটা উপরেরটা পাওয়া গেল সেটা হচ্ছে যে ফ্লুইড উইথ দ্য মিনিমাম হিট ক্যাপাসিটি। তাহলে ফ্লুইড মিনিমাম হিট যদি হট ফ্লুইড হয় তাহলে সেটা হট ফ্লুইডের, কোল্ড ফ্লুইড হলে কোল্ড ফ্লুইড। আর এটা ম্যাক্সিমাম যেটা হবে টেম্পারেচার ডিফারেন্স হিট এক্সচেঞ্জার, কারণ হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার। এই হচ্ছে অ্যাবসলিউট ইস্যু। আমরা এটা আসছিলাম লাস্ট ক্লাসে। এরপরে আমরা এখান থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জারের জন্য আমরা একটু ইকুয়েশনটা ডিরাইভ করেছিলাম। এটা লাস্ট ক্লাসের তার আগের ক্লাসের একটা ইকুয়েশন ছিল, সেখান থেকে আমরা ডিরাইভ করতে করতে আমরা একটা বেশ বড় একটা ইকুয়েশন নিয়ে আসছিলাম এবং সেখান থেকে এটা দেখানোর পরে এত বড় ইকুয়েশন এখন দেখানোর দরকার নেই। এখানে এই অ্যাপসাইলনের মানটা এত বড় আসছে, এটাকে আমরা একটু অন্যভাবে যদি দেখি, এইভাবে আমরা লাস্টে লিখেছি অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু, যেটা আমরা একটু আগে অ্যাপসাইলন লিখলাম সেটাই অন্যভাবে অন্য লেখা হচ্ছে 13 নম্বর ইকুয়েশন। সেটাকে লেখা হচ্ছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস UA। ইউ হচ্ছে তোমার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এই হচ্ছে এরিয়া, আর এই সি যেটা আছে সেটা হচ্ছে MC। এই যে সি লেখা আছে দেখো কার্সর M.C। এই সি হচ্ছে হিট ক্যাপাসিটি আমরা বলি, এটা হচ্ছে তোমার মিনিমাম যেটা, তার মানে হিট ক্যাপাসিটি মিনিমাম যেটা যার সি এর মান কম হবে সেটা কারো বলছি MC সি মিনিমাম প্লাস 1 প্লাস সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম ডিভাইড বাই 1 প্লাস সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম। এই বড় ইকুয়েশনটা আমার চলে আসে। এত বড় ইকুয়েশন তো মনে রাখা কষ্ট, ঠিক আছে? সো কোনো দরকারই নেই মনে রাখার। আমরা যেটা করবো, আমরা চার্ট দিয়ে দেবো পরীক্ষায়, তুমি চার্টটা ইউজ করে ইকুয়েশনগুলো সেখান থেকে নিতে পারবে, কিন্তু ইকুয়েশনটা যেন সঠিকটা হয়, এটাই হলো আসল ব্যাপার। এখন এই সি বলতে বুঝাচ্ছে M.C, আর মিনিমাম বলে যখন একটা মানটা সি মিনিমাম হবে তখন সেটা মিনিমাম, যখন ম্যাক্সিমাম হবে তখন সেটাকে সি ম্যাক্সিমাম। সো এইটাকেই কাউন্টার ফ্লোর জন্য এভাবে লেখা যেতে পারে, সে একই রকম। আমরা এখানে শুধু এই পার্টটুকু আলাদা করছি, এই নিচের পার্টটুকু এক্সপোনেনশিয়াল দিয়ে যে পার্টটা, এই পার্টটা শুধু হচ্ছে 13 নম্বর আর 14 নম্বর ইকুয়েশন। এখন তুমি দেখো 13 নম্বর এবং 14 নম্বর ইকুয়েশনটা এই জায়গার মধ্যে এই একটা অংশ আছে, দেখো UA ডিভাইড বাই সি মিনিমাম, UA ডিভাইড বাই সি মিনিমাম, এই একটা টার্ম এখানে আছে। আমরা এইটাকে বলছি UA ডিভাইড বাই সি মিনিমাম, এটাকে বলা হচ্ছে ডাইমেনশনলেস গ্রুপ এবং এটার নাম হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট বা NTU। তার মানে UA ডিভাইড বাই সি মিনিমাম, এটাকে আমরা বলছি NTU। তাহলে আমরা এই জায়গায় NTU লিখতে পারি, ঠিক আছে? তাহলে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল NTU ইনটু সামথিং প্লাস 1 মাইনাস সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, এই ধরনের। NTUটি হলো আমার এখানে আসল জিনিস, যে আমরা এখান থেকে একটা হিট এক্সচেঞ্জারের সাইজটা আমরা এখান থেকে মেজার করতে পারি। কারণ এখানে তুমি দেখো এরিয়া আছে, ঠিক আছে? ওভারঅল হিট ট্রান্সফার যদি কনস্ট্যান্ট থাকে, সি মিনিমাম যেহেতু ফ্লুইড যেটা পাস করবে তার যদি টেম্পারেচার যদি আমরা জানি, সি মিনিমাম জানি, তাহলে আলটিমেটলি NTU মানটা আসলে এর উপর ডিপেন্ড করছে। এই মানে হচ্ছে সারফেস এরিয়া, মানে সাইজটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। তো NTU হচ্ছে UA ডিভাইড বাই সি মিনিমাম, বা সি মিনিমামকে আমরা লিখি M.C মিনিমাম। সো এখান থেকে তোমরা so NTU is proportional to A, এটা আমরা বললাম ফর স্পেসিফাইড ভ্যালু অফ U and C মিনিমাম। U যদি ফিক্স থাকে, সি মিনিমাম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এর উপর ডিপেন্ড করবো। এবং সেই ক্ষেত্রে NTU যদি বড় হয় তার মানে এরিয়া বড়, তার মানে সেক্ষেত্রে হবে হিট এক্সচেঞ্জার বড়। তার মানে NTU মান যত বড় হবে হিট এক্সচেঞ্জারের সাইজ তত বড়, NTU মান যত ছোট হবে হিট এক্সচেঞ্জারের সাইজ তত ছোট হবে। এটা হচ্ছিল বেসিক জিনিস। এখন আমরা এরপরে লাস্ট ক্লাসের লাস্ট অংশে আমরা এই জায়গায় এসে থেমেছি। এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, এটা একটু বোঝার ব্যাপারও আছে। এখানে পরীক্ষার এখান থেকে কিছু ক্রিটিক্যাল কোশ্চেনও করা হয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা অ্যাপসাইলন যেটা ইফেক্টিভনেস যেটা আমরা বলেছি সেটার মানটা 0 থেকে 1 এর মধ্যে হয়। এটা তো আমরা বুঝতে পারছি ইকুয়েশন থেকে, আমাদের সহজে এটা আসে 0 থেকে 1 এর মধ্যে। সো y অক্ষ হচ্ছে অ্যাপসাইলন, আর নিচের এই x অক্ষ বরাবর আমরা বলেছি NTU বা
নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। এটা হচ্ছে এন এর মান, এনটির মান যত বড় হবে হিট এক্সচেঞ্জের সাইজ তত বড় হবে। এখন তুমি যদি এই গ্রাফগুলো দেখো, এখানে তিনটা লাইন দেওয়া আছে, তিনটা কার্ভ দেওয়া আছে। একটা হচ্ছে প্যারালাল ফ্লো, একটা হচ্ছে কাউন্টার ফ্লো, আর একটা হচ্ছে ক্রস ফ্লো। প্যারালাল ফ্লোটা দেখো এখান থেকে উঠতেছে, তারপরে গিয়ে এটা ফ্ল্যাট হয়ে গেছে নিচের দিকে। কাউন্টার ফ্লোটা সবচেয়ে উপরের দিকে বেশি উঠলো এবং এটা এক পর্যায়ে গিয়ে ফ্ল্যাট হচ্ছে। ক্রস ফ্লো একই রকম, তার দুটো মধ্যবর্তী অবস্থায় এবং সেটা এক পর্যায়ে গিয়ে ফ্ল্যাট হলো। এখন তুমি দেখো এখানে এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গাটা গ্রাফটা স্টিফলি বাড়তেছে, তারপরে গিয়ে একটু স্লো হয়ে গেছে। তার মানে এখানে আমরা একটা পয়েন্ট লিখেছি যে এনটিউর মান 1.5 পর্যন্ত যখন আসে তখন দেখা যায় এটা একটু শার্পলি বাড়ে। তার মানে এনটিউ বাড়া মানে হচ্ছে এপসাইলন বাড়া, এপসাইলন মানে হচ্ছে ইফেক্টিভনেস, কারণ হিট ট্রান্সফারটা খুব ভালো হবে, হিট ট্রান্সফারটা খুব ভালো হবে যত, তার মানে প্রথম দিকে এনটিউর মানটা 1.5 পর্যন্ত। তারপরে দেখা যাচ্ছে যে এরপরে যদি আমি এনটিউর মানটা বাড়াই তাহলে সেক্ষেত্রে এপসাইলন ঠিকই বাড়তেছে কিন্তু স্লোয়ার রেটে, আগের থেকে কম রেটে। প্রথম দিকে যে রেটে বাড়তেছিল এপসাইলন সেটা একটু স্লো হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে এনটির মান যদি 3-এর বেশি হয় তাহলে এটা অলমোস্ট ফ্ল্যাট। তার মানে সেক্ষেত্রে তোমার আলটিমেটলি সাইজ বাড়তেছে কিন্তু ইফেক্টিভনেসটা বাড়লো না। তার মানে সেক্ষেত্রে তোমার অবশ্যই একটা পয়েন্ট থাকবে যে আমি আসলে কি সাইজ বাড়াবো কি বাড়াবো না, কারণ আমার ইফেক্টিভনেস তো বাড়েনি বা বাড়লেও খুব কম বাড়তেছে। আমি হয়তো ম্যাটেরিয়াল এমন খরচ করলাম, অনেক বড় সাইজ করলাম, যে কস্ট হলো তার অনুযায়ী বা তার তুলনায় আমার ইফেক্টিভনেসটা বাড়েনি। তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে আমাদের যে আসলে জাস্টিফাই করা যে আসলে এটা কি সম্ভব কিনা বা করা উচিত হবে কিনা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটা মাথায় রাখার দরকার সেটা, কারণ এখানে অনেকগুলো ইস্যু ইকোনমিক্যাল পার্ট এটা সেটা আছে। তারপরে আরেকটা যেটা আছে ফর গিভেন সি ভ্যালু, তার মানে আমরা যদি সি ভ্যালু যদি ধরি, সি ভ্যালু হচ্ছে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম যেটাকে আমরা বলছি, এবং এনটিইউ কাউন্টার ফ্লো হ্যাজ দ্য হাইয়েস্ট এপসাইলন। কারণ আমরা এখানে দেখতেছি যেখানে সি এর মানটা যদি ফিক্স রাখি কাউন্টার, তাহলে সেক্ষেত্রে কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এপসাইলনটা হবে ম্যাক্সিমাম, প্যারালাল ফ্লোর ক্ষেত্রে হবে সবথেকে কম, এবং ক্রস ফ্লো যেটা হচ্ছে সেটা হচ্ছে কাউন্টার ফ্লো আর প্যারালাল ফ্লো মধ্যবর্তী একটা কিছু, সেটাই আমরা এখানে করেছি। এরপরে আরেকটা বলেছি যে ইফেক্টিভনেস এপসাইলন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সি ফর এনটিইউ ভ্যালুস লেস দেন 0.3। আমরা আবার যদি গ্রাফটাতে আসি, এটা কিন্তু লাস্ট ক্লাসেরই লেকচার যেটা বলছি। এই যে দেখো এই জায়গার মধ্যে তিনটা লাইন একই স্ট্রেট লাইনের মধ্যে দেখা যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে কিছু দূর পর্যন্ত এনটিইউর মান সি এর উপর কোনো কিছু ডিপেন্ড করে, এটা জাস্ট সবাই একই রকম, সেটা কাউন্টার হোক, সেটা প্যারালাল হোক, আর সেটা ক্রস হোক, এই জায়গার মধ্যে কোনো ভ্যারিয়েশন হচ্ছে। তার মানে সার্টেন এনটিইউ ভ্যালু এপসাইলন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সি, সি এর উপরে এটা কোনো চেঞ্জ হয়। তার মানে সেক্ষেত্রে কাউন্টার ফ্লো বা প্যারালাল ফ্লো যাই বলি সেটা সবার জন্য একই রকম, এবং সেই ভ্যালুটা হচ্ছে অ্যারাউন্ড 0.3 বা 0.3 এর কম। আরেকটা আমরা পয়েন্ট বলেছিলাম সাথে সাথে ক্যাপাসিটি, যেটা বলেছিলাম রেশিও বা হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপাসিটি রেশিও, সি মিনিমাম এটা হচ্ছে ক্যাপাসিটি রেশিও। সো ক্যাপাসিটি রেশিও, ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি বলেছি, দুইটার রেশিওকে বলা হচ্ছে ক্যাপাসিটি রেশিও সি, এবং সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে অবশ্যই এটা রেঞ্জ থাকবে, কারণ এটা ম্যাক্সিমাম আর মিনিমাম মধ্যে রেশিও। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে যে ফর গিভেন এনটিইউ আমরা যদি একটা কার্ভ ধরি, যে কোনো একটা কার্ভ ধরি, তাহলে এনটিইউ যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু যদি চিন্তা করি, এপসাইলন বিকাম ম্যাক্সিমাম ফর সি ইকুয়ালস টু 0, এবং সেটা হচ্ছে স্পেসিফিকলি বয়লার এবং কনডেন্সারের রেশিওতে তোমার এই জিনিসটা থাকবে। আর এপসাইলন ইকুয়ালস টু হবে মিনিমাম বিকাম মিনিমাম ফর সি ইকুয়ালস টু 1, তখন দুইটা ফ্লুইডের হিট ক্যাপাসিটি বা ফ্লুইড ক্যাপাসিটি সেম, তার মানে এমসি যেটা সি যেটা সেটা যখন সেম থাকবে তখন সেক্ষেত্রে এটা হচ্ছে এপসাইলনটা হবে মিনিমাম, আর যখন এটা 0 হবে সি এর মানটা তখন এপসাইলনটা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তার মানে একজনের মান আমরা যদি এভাবে বলি যে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড, তার মানে হট ফ্লুইডের একটা এমন বেশি আর একটা এমন কম, তাহলে তার মানে পুরোটাই হিট ট্রান্সফার হবে, পুরোটাই হিট ট্রান্সফার হবে। আর যদি দুজনেরই থাকে তখন যেহেতু তোমার একজন থেকে আরেকজন হিট ট্রান্সফারটা রিলেটিভলি কম হবে, ওই সেটা আমরা এখান থেকে এই পয়েন্টগুলো থেকে বলছিলাম এলএমটিডিটা অনেক ক্ষেত্রে ইউজ করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা এই অ্যান্টিটা ইউজ করি। এটা ছিল লাস্ট ক্লাসের লেকচারের সারসংক্ষেপ। আমরা এখন অঙ্ক করবো, এবং আমরা লাস্ট ক্লাসে আরেকটা জিনিস দেখিয়ে রাখি। লাস্ট ক্লাসে আমরা এই ধরনের একটা টেবিল তোমাদের আমি দেখিয়েছি, স্ক্রিন দেখা গেলে সাথে সাথে আমাকে বলো। এই গ্রাফগুলো আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, দেখা যাচ্ছে? জি স্যার। আমরা এই যে এটা হচ্ছে প্যারালাল ফ্লো, ছবি দেখে বোঝা যাচ্ছে প্যারালাল ফ্লো, এবং এখানে হচ্ছে এনটিইউ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ইফেক্টিভনেস বা এপসাইলন, এবং এখানে তোমার দেয়া আছে এখানে সি এর মানটা দেওয়া আছে, সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, 0 তার জন্য ম্যাক্সিমাম পাওয়া যাবে, 1 হলে সেটা হচ্ছে মিনিমাম, যেটা বললাম। এবং এই হিসাবে তোমার সি এর মান থেকে তুমি গ্রাফ করতে পারবে। তো তোমার যদি সি এর মান জানা থাকে
হ্যাঁ, এবং তোমার যদি অ্যান্টির মান জানা থাকে তাহলে ইফেক্টিভনেস করতে পারো, আর ইফেক্টিভনেস যদি জানা থাকে সি এর মান জানা থাকে তাহলে অ্যান্টি। এটা হচ্ছে প্যারালাল। একই অবস্থায় এই যে কাউন্টার ফ্লোর জন্য এরকম ছবি দেওয়া আছে, ঠিক আছে। আবার এটা হচ্ছে তোমার, আমরা যের আগের ক্লাসগুলোতে দেখেছি যে ওয়ান শেল টু টিউব পাস, তার মানে একটা শেলের মধ্যে দুইটা টিউব পাস করছে সেটা, বা একটা শেলের মধ্যে চারটা টিউব হতে পারে, ছয়টা হতে পারে, তো ইট ডিপেন্ডস যে সেটার উপরে। সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকেও এনটিইউ থেকে এই যে 50 এগুলো বের করতে পারি। এটা হচ্ছে ওয়ান টিউব 246 এগুলোর ওয়ান শেল। এটা হচ্ছে তোমার টু শেল পাস অ্যান্ড 12 টিউব পাসেস। তো সেই ক্ষেত্রে তোমার এই জিওমেট্রি অনুযায়ী তুমি এখান থেকে এই ভ্যালু, এটা ছিল একটা। এগুলো সবগুলো ক্রস ফ্লো এগুলো ছিল, তো এটা আমরা অত্যন্ত করার সময় দেখবো। এছাড়া আরেকটা চার্ট পরীক্ষায় সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে। আমরা যেমন এই চার্ট থেকে যে অলরেডি বের করতে পারবো, এতে কোনো সমস্যা নাই। আমরা যে ইকুয়েশনগুলো ডিরাইভ করলাম একটু আগে, সেই ইকুয়েশন থেকেও কিন্তু বের করা সম্ভব, ঠিক আছে। সো এই যে আমরা এপসাইলন সমান এই যে লিখছিলাম একটু আগে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল, যে এটা মাইনাস ইউ এ ডিভাইড বাই তোমার কি ছিল সি, হ্যাঁ মিনিমাম। এখান থেকে যে এনটিউ আমরা যেটা বলেছিলাম সেই এনটিউ, তো এখান থেকে আমরা এই জিনিসটা থেকে সরাসরি উপরে লেখা আছে এনটিউ বলতে কি বোঝায়, সি বলতে কি বোঝায়, সব লেখা আছে। সো এখানে এই ইকুয়েশন থেকে তোমার যদি এপসাইলন জানা থাকে তাহলে এনটিউ পেতে পারো, বা এনটিউ জানা থাকে এপসাইলন পেতে পারো। যে ডাবল প্লাইট, প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো, ওয়ান শেল এন্ড টিউব, ওয়ান শেল, এই যেটা গ্রাফ দেখলে সে একই রকম এগুলো দেওয়া আছে। সো তুমি ইচ্ছা করলে ইকুয়েশন থেকেও এক্সাক্ট রেজাল্টটা বের করতে পারো ইকুয়েশন সলভ করে। সো এটা হচ্ছে এনটিউ থাকলে এপসাইলনটা বের করবে, ইফেক্টিভনেস বের করার সূত্র। একই জিনিস আবার রিপিট করা আছে। আমার এখন এপসাইলন জানা আছে, ইফেক্টিভনেস জানা আছে, আমি এনটিউ বের করবো। ওই ইকুয়েশনটাকেই এনটিউতে কনভার্ট করলে যেটা আসবে সেটা হচ্ছে যে এনটিউর জন্য লন, হ্যাঁ, তারপরে 1 মাইনাস এপসাইলন, এই জিনিস। এখান থেকে তোমার যদি এপসাইলন জানা থাকে, এনটিউ যদি বের করতে হয় তুমি এই ইকুয়েশন ইউজ করতে পারো। তোমার হাতে অপশন অনেকগুলো আছে, তুমি এই ইকুয়েশন দিয়েও ইউজ করতে পারো, অথবা তুমি চার্ট যেটা দেওয়া থাকবে সেখান থেকে। তোমার কথা ক্লিয়ার? স্যার চার্ট থেকে কি স্যার আমরা এনটিউ বের করবো? হ্যাঁ, এই যে বের করতে পারবে চার্ট থেকে, যেখানে আমি তোমাকে যদি এপসাইলন বলে দেই, মানে পাও তুমি জানা থাকে, এবং সি যদি জানা থাকে তাহলে তো এনটিউ পেয়ে যাবে। স্যার পাওয়া ফর্ম, যাবে না? স্যার যে কোনো একটা ইউজ করবো? হ্যাঁ, যে কোনো একটা, তোমার যেটা চয়েস। পরীক্ষা দুইটাই থাকবে, পরীক্ষা দুইটাই থাকবে, তোমার যেটা চয়েস হয় সেটা। ঠিক আছে। হ্যাঁ, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি হয়তো বলে দিতে পারি যে এটা শুধুমাত্র চার্ট থেকে করো অথবা ইকুয়েশন থেকে করো, তবে অপশন দুইটাই তোমার জন্য থাকবে। জি স্যার। তবে মানে ঠিক মতো যেন চার্টটা রিড করা হয় সেটা হলো আসল ব্যাপার। আজকে আমরা একটা অঙ্ক দেখি, কয়েকটা অঙ্ক। প্রথমে হচ্ছে প্রবলেম, যেটা সেঞ্জারের বই থেকে নেওয়া। এখানে বলছে যে কাউন্টার ফ্লো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার is to heat from 20 degrees centigrade to 80 degrees centigrade at a rate of 1.2 kg per second. The counter flow double pipe heat exchanger is to heat from 20 degree to 80 degree at a rate of 1.2 kg per second. The heating is to be accomplished by geothermal water available at 160 degree at a rate of 2 kg per second. The inner tube is thin wall and diameter of 1.5 centimeter. The overall heat transfer coefficient of heat exchanger is 640 watt per meter square centigrade. Determine the length of heat exchanger. The specific heat of water and geothermal waters are 4.18 and 4.31 kilojoule per kg degree centigrade. এখন তুমি একটু খেয়াল করে দেখো, আমাকে বলছে যে কাউন্টার ফ্লো, প্রথম কথা হিট এক্সচেঞ্জার ডাবল পাইপ, এবং বলছে যে আমরা হিট করতে যাচ্ছি 20 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত। তার মানে আমার একটা ফ্লুইড ঢুকবে 20 ডিগ্রিতে এবং সেটা বের হবে 80 ডিগ্রিতে, এবং তার ফ্লো রেটটা দেওয়া আছে 1.2। সেটা কিভাবে করবো, সেই হিটটা অ্যাকমপ্লিশ করবো কিভাবে, জিওথার্মাল ওয়াটার দিয়ে। সেটা অ্যাভেলেবল দেওয়া আছে যে সেটা 160 ডিগ্রি, তার মানে তার টেম্পারেচারটা দেওয়া আছে 160 ডিগ্রি, এবং তার ফ্লো রেটটাও দেওয়া আছে 2 কেজি পার সেকেন্ড। তাহলে এখানে দেখো আমার চারটা টেম্পারেচার দরকার আছে, তার মধ্যে দুটো এখানে আমি পেয়ে গেছি 20 এবং 80, যেটা একটা ফ্লুইডের। আরেকটার জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 160। কারণ আমার এখানে ইনলেট টেম্পারেচারটা দেওয়া আছে কিন্তু আউটলেট টেম্পারেচারটা দেওয়া নেই, একটা টেম্পারেচার এখানে আননোন। দুটোর ফ্লো রেট ঠিকই দেওয়া আছে 1.2 কেজি পার সেকেন্ড, আর একটা হচ্ছে 2 কেজি পার সেকেন্ড, দুটো ফ্লো রেট দেওয়া আছে। যে পাইপটা আমরা ইউজ করতেছি
হ্যাঁ টিউবের, সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট সব দেওয়া আছে এবং আমাকে লেন্থ বের করতে বলছে। তাহলে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, তার মানে আমার যেহেতু এটা হিট করবো, তার মানে একটা ফ্লুইড ঢুকতেছে 20 ডিগ্রিতে, বের হচ্ছে 80 ডিগ্রিতে, তার মানে এটা হচ্ছে কোল্ড ফ্লুইড। আর জিওথার্মাল যে পানিটা আমি ইউজ করতেছি ওয়াটার, সেটা হচ্ছে 160 ডিগ্রিতে, তার মানে হট ফ্লুইড, এবং সেটা আউটলেটটা আমি জানি না টেম্পারেচার, তার ফ্লো রেটটা আমার জানা আছে 230%। তাহলে আমার একটা টেম্পারেচার এখানে আননোন, একটা টেম্পারেচার এখানে আননোন। তাহলে আমরা এখন কিভাবে আমাদের বের করতে বলছে লেন্থ, আমার সাইজ আলটিমেটলি কি পরিমাণ লেন্থ। সো আমরা যেটা করতে পারি যে রেট অফ হিট ট্রান্সফার হিট এক্সচেঞ্জার, কি পরিমাণ হিট ট্রান্সফার হবে সেটা তো আমরা ইজিলি বের করতে পারি, কারণ একটা ফ্লুইড যা ছাড়বে আরেকটা ফ্লুইড সেটা গ্রহণ করবে, বা আরেকটা ফ্লুইড যেটা গ্রহণ করবে সেটা একটা ফ্লুইড ছাড়বে, এটাই বাস্তব। তো সেক্ষেত্রে কিউ ইকুয়ালস টু কোল্ড ফ্লুইডের আমরা প্রত্যেকটা জিনিস জানি, ইনলেট টেম্পারেচার জানি, আউটলেট টেম্পারেচার জানি, ফ্লো রেটও জানি, এবং ওয়াটারের জন্য যে স্পেসিফিক হিট সেটাও দেওয়া আছে। তো আমরা এখান থেকে বলতে পারি যেটা কোল্ড ফ্লুইড, কিউ হিট ট্রান্সফার ইজ ইকুয়ালস টু এমসি কোল্ড ফ্লুইডের কিন্তু সিসি, তার মানে কোল্ড ফ্লুইডের স্পেসিফিক হিট কিন্তু কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার মাইনাস ইনলেট টেম্পারেচার। তার মানে কোল্ড ফ্লুইডের 1.2 এটা হচ্ছে ফ্লো রেট, 4.18 এটা হচ্ছে স্পেসিফিক হিট, এবং তার টেম্পারেচার ডিফারেন্স আউটলেট আর মাইনাস ইনলেট সেটা হচ্ছে 80 - 20, তার মানে 301 কিলোওয়াট। এটা পেয়ে গেল। তাহলে বাস্তব হিসাবে আমরা কি বলতে পারি, এইটাই হট ফ্লুইডটা আমার কি করবে, এটা ছাড়বে, এতটুকু সে যদি গ্রহণ করতে থাকে তাহলে এটাই ছাড়বে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেম অ্যামাউন্ট অফ হিট উইল বি রিলিজড বাই জিওথার্মাল ওয়াটার, কারণ গৃহীত তাপ প্রকোষ্ঠ বর্জিত তাপ সেই হিসাবে। তাহলে এখানে আমরা বলতে পারি এমএইচ হট ফ্লুইডের জন্য, সিএইচ হট ফ্লুইডের জন্য, এবং হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার এবং আউটলেট টেম্পারেচার কাউন্টার ফ্লো। তাহলে সেক্ষেত্রে আমরা এমএইচ জানি, ফ্লো রেট দেওয়া ছিল 2 কেজি পার সেকেন্ড, সিএইচ দেওয়া আছে 4.31, এই যেখানে হট ফ্লুইড জিওথার্মাল ওয়াটারের, এবং টেম্পারেচার ইনলেটের টেম্পারেচারটা আমি জানি 160, তাহলে আউটলেট টেম্পারেচারটা কত, সেক্ষেত্রে আমার এটা আসছে 125 ডিগ্রি বা 125। তাহলে আমার এটা খুব সিম্পল হয়ে গেল, সিম্পল হয়ে গেল। তাহলে এখন আমরা এখন যেটা করব যে এরিয়াটা বের করব কতটুকু লাগে। আমরা এলএমটিডি, যেটা আমার চারটে এখন জানা হয়ে গেছে, তার মানে আমরা এলএমটিডি খুব সিম্পল হতে এলএমটিডি তে চলে যেতে পারি। তাহলে as we know that inlet and outlet temperature of the both fluid, we can easily find out the LMTD. LMTD এর জন্য যে সূত্রটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স একটা ফ্লুইডের জন্য, যে হট ফ্লুইড অথবা কোল্ড ফ্লুইড, আরেকটা টেম্পারেচার ডিফারেন্স হট ফ্লুইড অথবা কোল্ড ফ্লুইডের জন্য। এবং এখানে যেই ভাবে আছে প্রথমটা দ্বিতীয়টা, লনের ক্ষেত্রেও ওই প্রথমটা উপরে বসবে, দ্বিতীয়টা নিচে বসবে, এটাই হচ্ছে মনে রাখার বিষয়। সো আমরা এখান থেকে যদি বের করতে পারি, একটা ছিল যে তোমার এলএমটিডি জন্য যে ডেল্টা টি, হট ফ্লুইডের যদি চিন্তা করি তাহলে 100, একটা সাইডের জন্য তাহলে ইনলেট সাইডের যদি মানে ইনলেট সাইড যেটা বাম পাশে যেটা আছে, হ্যাঁ বাম পাশে যেটা আছে পজিশন 1, সেটার জন্য আমরা যদি বলি তাহলে 125 - 20, তার মানে 105। আর আরেকটা যে সাইড যেটা আছে সেটা পজিশন, সেটা হচ্ছে 160 - 80, তার মানে আমরা এখান থেকে ডেল্টা টি1 এবং ডেল্টা টি2 পেয়ে গেলাম। মান যদি বসাই তাহলে এলএমটিডি আসছে 92 ডিগ্রি সেন্টিগ্রেড। 92 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কিউ সমান বলতে পারি ইউএ এলএমটিডি, ইউএ এলএমটিডি। সো আমরা এখান থেকে কিউ জানা আছে, আমার এখানে ইউ জানা আছে, অঙ্কের মধ্যে দেওয়া ছিল 640, এলএমটিডি আমরা পেয়ে গেছি, তাহলে এ পেয়ে গেলাম। এর মান আমাদের আসছে 5.11 মিটার স্কয়ার। এ যদি জানি, যেহেতু এটা পাইপ, তার মানে পাইপের আমার ডায়ামিটার দেওয়া আছে, তাহলে আমরা লেন্থ পেয়ে যাব। সো লেন্থ হচ্ছে এই হচ্ছে পাই ডিএল, তো পাই জানা আছে, ডায়ামিটার জানা আছে, এল জানা, এল বের হয়ে যাবে, এল হচ্ছে 108 মিটার, 108 মিটার। এই কথা ক্লিয়ার? জি স্যার। খুব সিম্পল, সবচেয়ে সহজ অঙ্ক। এখন আমরা এই অঙ্কটাই আমরা এলএমটিডি দিয়ে করতে পারি, সরি এনটিইউ দিয়ে করতে পারি। একই অঙ্ক এখন আমরা যদি দেখি যে এটার ডিফারেন্সটা কোথায়, আমরা এই একই অঙ্ক এনটিইউ মেথড, ইফেক্টিভ এনটিইউ মেথড দিয়ে করতে পারি। কিভাবে করব, আমাদের জিনিসটা হচ্ছে প্রথমে যেটা বের করতে হবে যে সিসি এবং সিএইচ। সিসি হচ্ছে এমসিসিসি, মানে এটা বড় হাতে সি আর এটা হচ্ছে ছোট হাতে সি। মাস ফ্লো রেট কোল্ড ফ্লুইডের জন্য, স্পেসিফিক কোল্ড ফ্লুইডের জন্য। তাহলে আমরা বের করলাম মাস ফ্লো রেট হচ্ছে 1.2 কোল্ড ফ্লুইডের জন্য, এবং তার সিসি দেওয়া ছিল মানে স্পেসিফিক সেটা হচ্ছে 4.18, তার মানে গুণ করলে এটা 5.08 আসে। হট ফ্লুইডের জন্য যদি আমরা বলি হিট ক্যাপাসিটি, তার মানে m.h, তার মানে তোমার হচ্ছে হট ফ্লুইডের মাস ফ্লো রেট এবং হট ফ্লুইডের স্পেসিফিক হিট, তার মানে ফ্লো রেট দেওয়া ছিল 2 কেজি এবং তার স্পেসিফিক হিট দেওয়া ছিল 4.31, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 8.62।
সো আমরা এই দুটো ভ্যালু থেকে ইজিলি বলতে পারি যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে কোল্ড ফ্লুইডেরটা এখানে মিনিমাম আর হট ফ্লুইডেরটা এখানে ম্যাক্সিমাম। সো আমরা এখানে ডিফাইন করে ফেললাম যে সি মিনিমাম হচ্ছে তোমার 5.02 যেটা কোল্ড ফ্লুইডের জন্য, আর সি ম্যাক্সিমাম হচ্ছে 8.62 যেটা হট ফ্লুইডের জন্য। সো এখন আমার ইকুয়েশনের মধ্যে সি যেটা হিট ক্যাপাসিটি রেশিও যেটা সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, সেটা বলতে পারি 5.02, মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে 8.62, দ্যাট মিনস হচ্ছে 0.583। তাহলে সি এর মান চলে আসলো 0.583। সো এখন এখানে আমরা এপসাইলন আমাদের বের করা আছে। আমরা যদি একটু আবার দেখি আমাদের কি কি লাগবে, খেয়াল করে দেখো, বোঝার জন্য আগে খেয়াল করো। স্ক্রিন আসলে আবার একটু বলো। হ্যাঁ, এই যে আমরা এই যে আমাদের কাউন্টার ফ্লো বলেছে, হ্যাঁ কাউন্টার ফ্লো বলছে। দেখো আমাদের এই গ্রাফে যদি আমরা আসতে হয়, আমি কথার কথা এই গ্রাফে আমি যদি আসি, তাহলে দেখো আমার এই সি বাই সি আমরা অলরেডি পেয়ে গেছি 0.5 সামথিং। আর আমাদের যদি সাইড যদি বের করতে তাহলে আমার আসলে অ্যান্টি লাগবে। তাহলে আমার কোনোভাবে যদি ইফেক্টিভনেসটা যদি বের হয়ে যায় তাহলে আমি অ্যান্টি পেয়ে যাবো। অ্যান্টি মানে হচ্ছে যে এএস ইউ সি মিনিমাম। সো আমাদের এই গ্রাফের মধ্যে বলে এপসাইলনটা লাগবে। আমি যদি গ্রাফ ইউজ করতে না চাই, তাহলে আমার এখানে আসতে হবে। ঠিক আছে, এখানে আসতে এই যে অ্যান্টি বের করতে হবে। তাহলে অ্যান্টি বের করতে গেলে আমার এখানে দেখো এই যে সি লাগবে, যেটা রেশিও হচ্ছে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, এটা আমাদের জানা আছে। আর এই এপসাইলনটা লাগবে। কোনোভাবে এপসাইলনটা যদি বের করতে পারি আমরা এই ইকুয়েশন থেকে কাউন্টার ফ্লোর জন্য আমরা কিন্তু অ্যান্টি বের করি। সো আমরা সেটাই এখানে বলার চেষ্টা করছি, এই যে এখানে আমরা প্রথমে এপসাইলনটা বের করি। তাহলে এপসাইলনের সূত্রটা আমরা জানি যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার আর ডিভাইড ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারের সূত্রটা আমরা জানি, যেটা সি মিনিমাম হবে, যেটা সেটা তার সাথে তোমার যে ফ্লুইডটা তার টেম্পারেচার মানে ম্যাক্সিমাম ইনলেট এবং আউটলেটের ইনলেট এবং হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স। সি মিনিমাম হচ্ছে আমার এখানে 5.02 সেটা, আর হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার 160 আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার 20। হট ফ্লুইডের ইনলেট টেম্পারেচার 160 আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার 20। সো দুটো বিয়োগ আলটিমেটলি আমি এটা পাচ্ছি 702.8। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। সো আমরা এখান থেকে ইজিলি এপসাইলন বের করতে পারবো, কারণ আমার অ্যাকচুয়াল হিট ট্রান্সফারটা জানা আছে। অ্যাকচুয়াল হিট ট্রান্সফার যেটা গৃহীত তাপ অথবা বর্জিত তাপ, যেটা বের করেছিলাম একটু আগে 301, একটু আগে বের করেছিলাম 301 বের করেছিলাম। ঠিক আছে, এই যে এমসি সিসি টিসি 2 মাইনাস টিসি 1, ঠিক আছে, কোল্ড ফ্লুইড সেক্ষেত্রে আমরা 301 পেয়েছি। সো 301 পেলাম। সো এখান থেকে আমাদের এপসাইলন বের হয়েছে। এপসাইলন আসলে 0.428, আর আমরা সি কত পেয়েছিলাম? এই সি হচ্ছে রেশিও যেটা, সেটা হচ্ছে 0.583। তাহলে এখন আমি গ্রাফ থেকেও আসতে পারি, আমি ইকুয়েশন থেকে আসতে পারি। আমাদের এখন এখানে দুটোই চয়েস আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ইকুয়েশনে বসাই তাহলে 1/c - 1 ইনটু ln c এপসাইলন - 1 এপসাইলন c এখান থেকে। ঠিক আছে, সো এখান থেকে যদি মানগুলো বসাও তুমি সেটাও একদম এক্স্যাক্টলি যদি বলি মান বসালে 108ই আসছে। আগেরটাও 108 ছিল, এটাও 108। আর তুমি যদি গ্রাফ থেকে করো তাহলে হয়তো একটু ভ্যারি করবে। গ্রাফ থেকে যদি করো তাহলে একটু ভ্যারি করবে, কারণ তোমার রিডিং নেওয়া চোখের আন্দাজে অনেক সময় একটু হয়তো কম বেশি হতে পারে, সেটা আলাদা। কিন্তু ইকুয়েশন দিয়ে করো তাহলে এক্স্যাক্ট। ঠিক আছে, সো আমি এখানে রেখে দিয়েছি যে ইউ ক্যান অবটেইন NTU from two ways. একটা হচ্ছে যে ইউজিং দা ফিগার, যে চার্ট যেটা আমরা ফিগারগুলো দিয়েছি সেটা থেকে এপসাইলন ভার্সেস NTU সেটা হতে পারে, অথবা ইকুয়েশন থেকে যে টেবিলটা দেখালাম সে টেবিল থেকে হতে পারে। ইটস আপ টু ইউ, তুমি যে কোনো একটা চয়েস করো। কথা ক্লিয়ার? স্যার এখানে কি দুইটা প্রসেসে দেখাতে হবে স্যার লেন্থ বের? না, তুমি যে কোনো একটা দেখাও, পরীক্ষায় যে কোনো একটা দেখাও। স্যার মানে NTU মেথড এবং এর আগে যেটা ছিল। ও না, এখানে আমি জাস্ট তোমাকে অল্টারনেট দেখালাম। জি স্যার। হ্যাঁ, তোমাকে যদি বাস টেম্পারেচার বের করতে বলে বা এই যে আমরা বললাম যে এখানে লেন্থ, তুমি একটা যে কোনো ওয়েতে করলে। ঠিক আছে, আর আমি যদি পরীক্ষা স্পেসিফিকলি বলে দেই যে তুমি LMTT তো করো এবং ইফেক্টিভনেস NTU মেথডও করো, করে কম্পেয়ার করো, তখন তোমাকে দুইটা করে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, বলবো যে হ্যাঁ যদি একই আসছে, বুঝেছো? আদারওয়াইজ তোমাকে যে কোনো একটা আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা দেখি, এটা সেঞ্জেলের বই থেকে। এখানে বলছে যে হট অয়েল ইজ টু বি কুলড বাই ওয়াটার। একটা হট অয়েল আছে, সেটাকে ঠান্ডা করা হবে পানি দিয়ে। ইন এ 1 shell pass and 8 tube passes heated. একটা শেলের মধ্যে 8টা টিউব পাস করা হচ্ছে।
Tubes are thin wall and are made of copper with internal dia of 1.4 cm. টিউব গুলো ডায়ামিটার দেয়া আছে সেটা হচ্ছে 1.4 cm. The length of each tube pass is 5 meter. মানে একটা টিউবের লেন্থ হচ্ছে 5 মিটার করে। ওভারঅল এফিশিয়েন্সি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 310 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি সেন্টিগ্রেড। Water flows through the tubes at a rate of 0.2, তার মানে কি কার ফ্লো রেট দেওয়া আছে, কোল্ড ফ্লুইডের মাস ফ্লো রেট দেওয়া আছে m 0.2 এবং অয়েল থ্রো দ্য শেল at a rate of 0.3, তার মানে হট ফ্লুইড যেটা তার ফ্লো রেট দেওয়া আছে সেটা হচ্ছে 0.3. Water and oil enters at a temperature of 20 degree and 150. Hot fluid cold fluid water inlet temperature দেওয়া আছে 20 degree আর oil hot fluid তার inlet temperature দেওয়া আছে 150 degree respectively. Determine the rate of heat transfer in heat exchanger and outlet temperature of water and oil. CP দেওয়া আছে হট ফ্লুইড ওয়াটারের জন্য দেওয়া আছে আর অয়েলের জন্য দেওয়া আছে। এখানে দেখো অঙ্কটার মধ্যে এটা বলেছে শেল টিউব হিট এক্সচেঞ্জার, তার মধ্যে একটা অয়েল আছে সেটা হট ফ্লুইড, ওয়াটার আছে সেটা কোল্ড ফ্লুইড, এটা বলা আছে আমাদের। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে, পাইপের ডায়ামিটার, পাইপের লেন্থ দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, হট ফ্লুইডের টেম্পারেচার ইনলেট, কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার দেওয়া আছে, কিন্তু আউটলেট টেম্পারেচার কারো দেওয়া আছে, দুটো এখানে মিসিং, টেম্পারেচার দুটো এখানে মিসিং। ঠিক আছে, তার মানে দুটো যখন মিসিং তখন আসলে আমাদের আর কোনো ওয়ে নাই, আমাদের তখন এফেক্টিভনেস অ্যান্টি মেথড ছাড়া। ঠিক আছে, সেটা এফেক্টিভনেস অ্যান্ড টিউ মেথড ছাড়া আমাদের আর কোনো ওয়ে নেই, কারণ আননোন এখানে দুটো। সেখানে আমরা বলছি অ্যাজ দ্য আউটলেট টেম্পারেচারস আর নট গিভেন সো দ্য ইউজ অফ এলএমটিডি উইল ইনভলভ উইথ টিউরিয়াস আইটারেশন। কারণ আমি অ্যাজিউম করবো, তারপরে আইটারেশন করবো, করে আবার কারেকশন করবো, এভাবে। তো সেক্ষেত্রে যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে এপসাইলন অ্যান্ড টিউ মেথড। তো এখানে আমরা ডিসিশন একটা প্রথমে নিয়ে ফেলতে পারি যে আমরা এখানে এপসাইলন অ্যান্ড টিউ মেথডে চলি। এপসাইলন অ্যান্ড টিউ মেথডে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার সি মিনিমাম আর সি ম্যাক্সিমামটা বের করতে হবে। সি হট ফ্লুইডের জন্য যদি বের করি তাহলে m.h/CH, মাস ফ্লো রেট হচ্ছে হট ফ্লুইডের জন্য যে দেওয়া আছে অয়েলেরটা সেটা হচ্ছে 0.3, আর কোল্ড ফ্লুইডের জন্য যেটা দেওয়া আছে 0.2, স্পেসিফিক দেওয়া আছে 4.18 ওয়াটারের জন্য, 2.16 কোল্ড ফ্লুইডের জন্য। সো আমরা এখান থেকে হট ফ্লুইডের জন্য যদি হিট ক্যাপাসিটি বের করি তাহলে m.h/CH, তার মানে m হচ্ছে তোমার 0.3 আর CH মানে স্পেসিফিক হিট হচ্ছে অয়েলের জন্য সেটা হচ্ছে 2.1। তো এখানে আমি পেয়ে গেলাম 0.639। কোল্ড ফ্লুইডের জন্য যদি আমি বের করি তাহলে এটা হচ্ছে m হচ্ছে 0.2 আর স্পেসিফিক হচ্ছে 4.1। এখানে এটা গুণ করলে আসছে 0.836। তার মানে এখানে দেখা যাচ্ছে মিনিমামটা কার, হট ফ্লুইডের। হট ফ্লুইডের, তার মানে সেটা হচ্ছে 0.639। এটা হচ্ছে আমাদের সি মিনিমাম। তো সি মিনিমাম একটা হয়ে গেল। সি মিনিমাম হয়ে গেলে আমরা এখান থেকে সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম পেয়ে যাবো। তাহলে 0.36639 0.836 ভাগ করলে আমরা এই সিটা পেয়ে যাবো। তাহলে যে গ্রাফটা আমরা দেখালাম সেই লাইনগুলোর মধ্যে সি এর মানটা আমাদের জানা আছে, তাহলে 0.764। এরপরে যে অ্যাপসাইলন বের করা বা এনটিউ বের করা, যেটা আমাদের সুবিধা। কোনো সময় আমাদের এনটিউটা বের করতে হবে কারণ অ্যাভেলেবল যে ডাটা, অথবা কোনো সময় আমাদের অ্যাপসাইলন বের করতে হবে সেটা অ্যাভেলেবল ডাটা। আমরা এখানে দেখি আমাদের এখানে কিউ ম্যাক্সিমাম অ্যাপসাইলনটা বের করা ইজি। তাহলে আমরা যদি বলি সি মিনিমাম তাহলে সেটা হচ্ছে কিউ ম্যাক্সিমাম, তার মানে মিনিমাম হিট ক্যাপাসিটি, তার সাথে হচ্ছে হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার, কারণ আমার দুটো ইনলেট টেম্পারেচার জানা আছে। সো আমরা এখানে কিউ ম্যাক্স পেয়ে যাবো, কিউ ম্যাক্স পেয়ে যাবো। সো এখন আমাদের এখানে দেখো, যেহেতু আমাদের অ্যাপসাইলন বের করতে গেলে আমার যে কোনো একটা ফ্লুইডের ইনলেট এবং আউটলেট টেম্পারেচার লাগে, তাহলে আমাদের ইনলেট আউটলেট টেম্পারেচার তো এখানে দেওয়া নেই, আমাদের ইনলেট এবং আউটলেটের টেম্পারেচার দেওয়া নেই। আমরা একটু আগে যেটা বললাম যে অ্যাপসাইলনের সূত্র যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার, অ্যাকচুয়াল হিট ট্রান্সফার বের করতে গেলে হট ফ্লুইডের আইদার কতটুকু সে ছাড়তেছে অথবা কোল্ড ফ্লুইড কতটুকু গ্রহণ করতেছে, সেটা বের করার জন্য তো দুটো টেম্পারেচার, ইনলেট আউটলেট দুটো টেম্পারেচার লাগবে। আমাদের তো আউটলেট টেম্পারেচার একটারও দেওয়া নেই, তার মানে আমরা অ্যাপসাইলনে যেতে পারছি না। তাহলে আমাদের অল্টারনেট হচ্ছে এনটিউ। তাহলে কি দেওয়া আছে, হিট ট্রান্সফার সারফেস এরিয়া যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই কুচটা আমরা বলতে পারি পাই ডিএল। একটা পাইপ যেটা আছে এখানে আমি আবার ছোট এই একটা পাইপ, এই পাইপের লেন্থ হচ্ছে 5 মিটার এবং তার ডায়ামিটার দেওয়া আছে কত 1.4 সেন্টিমিটার। তাহলে এরকম 8টা পাইপ দেওয়া আছে। এই একটা পাইপের জন্য দেওয়া আছে ডায়ামিটার দেওয়া আছে, তার লেন্থ দেওয়া আছে, ডায়ামিটার সবাই সমান, লেন্থ হচ্ছে 5 মিটার, তার মানে 8টা পাইপের জন্য তো সেই ক্ষেত্রে আমরা এই বলছি পাই ডিএল, তার মানে পাই হচ্ছে তো কনস্ট্যান্ট, ডি হচ্ছে যে 0.014 সেন্টিমিটার থেকে মিটারে, আর এল এর মান হচ্ছে 5 মিটার। এভাবে 8টা আছে, তাহলে সেক্ষেত্রে টোটাল এরিয়া আমরা পেয়ে যাবো। তাহলে এখন আমরা এনটিউ যদি বের করতে চাই তাহলে এনটিউ বের করা সম্ভব। এনটিউ হচ্ছে তোমার ইউএ ডিভাইড বাই সি মিনিমাম। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট জানা আছে, এরিয়া আমরা অলরেডি বের করে ফেলেছি, আর সি মিনিমাম আমরা জানি।
ঠিক আছে, সি মিনিমাম আমরা জানি। ঠিক আছে, আমার এখানে 310 যেটা ছিল সেটা হচ্ছে কিলোতে ছিল। ঠিক আছে, আমরা ওই 310 সরি 310 কোথায় যেন দেখা ছিল, 310 ওয়াটে ছিল স্যার, 310 ওয়াটে। এটা ছিল যে এমসি যেটা আছে এইটা হচ্ছে কিলো জুলে আছে, যেটা কিলো জুলে থাকাতে আমরা এটাকে 1000 দিয়ে গুণ করেছি, যেখানে 1000 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, সি মিনিমাম যেটা, কারণ এখানে 5 মিটারটা কি স্যার উইথ প্রত্যেকটা টিউবের? স্যার 5 মিটার কি প্রত্যেকটা টিউবের লেন্থ লেন্থ লেন্থ? ইয়েস। এই পাইপের লেন্থ, এই যে বলে দেওয়া আছে না, যে ইচ টিউব লেন্থ অফ ইচ টিউব পাসেস এই যে 5 মিটার, মানে এই পাইপে যে আমরা কাটটা যদি যাই এই পাইপটার লেন্থ হচ্ছে 5 মিটার। ঠিক আছে, সো আমরা এখান থেকে এই 310 into 1.76 এরিয়া ডিভাইড সি মিনিমাম, সি মিনিমাম যেটা এম ডট এমসি, এম তো মাস ফ্লো রেট, সি হচ্ছে তোমার স্পেসিফিক হিট, সেটা ছিল কিলো জুলে, সেটাকে জুলে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করে, তাহলে আমরা এনটি পেয়ে গেলাম। তাহলে আমি এনটি যদি পেয়ে যাই, আমার এনটি হয়ে গেল, এবং এট দ্য সেম টাইম আমার সি মিনিমাম হয়ে গেছে। তাহলে আমি যে গ্রাফগুলো দেখালাম সেই গ্রাফ থেকে তুমি যে এনটি এপসিলন এবং এখানে সি আছে, তার মানে এখান থেকে এপসিলনটা পেয়ে যাবে, এপসিলনটা পেয়ে যাবে। ঠিক আছে, অথবা তুমি ইকুয়েশন থেকে পেতে পারো। আমি আবার একটু আসি, আমি একটু দেখাই। এখানে আমার মান দুটো মনে রাখো তো, একটা হচ্ছে কত, হ্যাঁ এন্টির মান একজন মনে রাখো 0.853, আরেকজন মনে রাখো সি এর মান হচ্ছে 0.764। ঠিক আছে, একজন মনে রাখো 853, একজন হচ্ছে 764। আমরা যদি গ্রাফে আসি এখন, আমাদের কি বলছে ওয়ান শেল, আমাদের কি বলছে ওয়ান শেল, এই যে দেখো ওয়ান শেল 2468, এই যে ডটেড দেওয়া আছে, এই কার্ভ। তাহলে এন্টির মান কত ছিল? 0.856 0.856। আর সি এর মান কত ছিল? 0.764 0.764। তাহলে এই হচ্ছে তোমার সি এর মান 0.25, 0.5, 0.76। তাহলে এই জায়গায়, তাহলে এটার মান কত আসতে পারে বলো দেখি এই গ্রাফ থেকে। মানে अराउंड 50%, তাই তো? নাকি আর কেউ, অন্য কেউ? 48। মানে এই যে জাস্ট পয়েন্ট, মানে 5 এর একটু নিচে হবে এটা, এই যে পয়েন্ট, এটা 76 এই যে এটা, মানে এখানে, আর এটা হচ্ছে 40, এই যে 0.8 কত বললো তোমরা, মানে এই আর মানে 50% একটু 0.48 বা এই ধরনের কিছু একটা। বাট এনিওয়ে কাছাকাছি আসতে হবে, নাম্বার সুবিধা হবে, সমস্যা নেই। এই একটা ওয়েতে তুমি করতে পারো। আর আরেকটা যেটা করতে পারো, আমি এত কিছু ঝামেলা যদি যেতে না চাই, তাহলে আমি এই যে এখান থেকে তাহলে আমার এনটিইউ জানা আছে, সি জানা আছে, আমি এখান থেকে যে ওয়ান শেল এই টিউব পাস এই সূত্র বসিয়ে করে, এটা অনেকে করতে চায় না, কারণ এটা অনেক বড় ইকুয়েশন, ইকুয়েশনের মধ্যে এটা ক্যালকুলেট করতে গেলে দেখা যায় যে ভুল হয়ে যায় অনেক সময়, তো সেটা অনেক রিস্ক থাকে। তাতে অনেক বেটার হচ্ছে যে ওইভাবে করা, কিন্তু এটা করলে তুমি এক্সাক্ট রেজাল্টটা পাবে। সো আমরা যদি স্ক্রিন আবার আসি, তাহলে আমাদের দেখো এফসাইলনের মানটা আসছে এখানে 0.47 বা কাছাকাছি। ঠিক আছে, ফ্রম ফিগার আমরা এখান থেকে 0.47 পেলাম। তাহলে 0.47 যদি পেয়ে যাও, তাহলে এখন এই যে 0.47 হচ্ছে তোমার এফসাইলন, তাহলে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার ডিভাইড বাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফারটা তুমি অলরেডি বের করে ফেলেছো, এফসাইলনের মান জানা আছে, তাহলে অ্যাকচুয়াল হিট ট্রান্সফারটা বের করবে। অ্যাকচুয়াল হিট ট্রান্সফারটা যদি আমরা জানি, তাহলে সেখান থেকে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার হচ্ছে 0.47 আর এই যে 83.1, তার মানে এখান থেকে 39.1 হলো। তাহলে অ্যাকচুয়াল যেটা হবে যে কোনো একটা ফ্লুইডের তোমার হিট ট্রান্সফার যেটা করছে, তাহলে মানে এমসিসিসি ইনটু টিএসি আউট মানে টিএসি ইন, তাহলে এটা আসছে 66.8 মিটার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হট ফ্লুইডের, কোল্ড ফ্লুইডের আউটলেট টেম্পারেচার, এটা হচ্ছে হট ফ্লুইডের আউটলেট টেম্পারেচার। বুঝা গেল এটা? হ্যালো, Yes, sir. ইয়েস স্যার। তাহলে মানে এই অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না, ওই শুধু ওই জায়গাটা, এগুলো তো তোমার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট লেভেলের হয়তো জাস্ট বিজিত তাপ বর্জিত তাপ সেই সূত্র থেকে আসছে। আমরা আরেকটা ছোট অঙ্ক, এটা এত ডিটেলসে যাবো না, এখানে জাস্ট খুব সিম্পল হইতে, এটা ফল 17 একটা ফাইনাল পরীক্ষার প্রশ্ন, যে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার, তার খুব স্পেসিফিক বলে দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এফসাইলন দেওয়া আছে,
ফ্লো অফ অয়েল, হ্যাঁ, সি দেওয়া আছে তার স্পেসিফিক হিট, এবং তার ফ্লো রেট দেওয়া আছে এত কেজি পার মিনিট, আগেটা কেজি পার সেকেন্ড ছিল, এখন এটা কেজি পার মিনিট আছে, এবং 60 দিয়ে ভাগ করতে হবে। ইনলেট টেম্পারেচার দেওয়া আছে 110, ফ্লো অফ ওয়াটার যার সি এর মান দেওয়া আছে, ফ্লো রেট দেওয়া আছে, ওয়াটার ইনলেট টেম্পারেচার দেওয়া আছে 30, এরিয়া রিলেট, এরিয়া বের করতে পারছে, ঠিক আছে। তাহলে এখানে এরিয়া বের করতে বলছে। আগেরটার ক্ষেত্রে একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে অ্যাপসিলন দেওয়া ছিল না, আমরা এরিয়া বের করে অ্যাপসিলন বের করি। এখন অঙ্কের মধ্যে সরাসরি অ্যাপসিলন দেওয়া আছে, তো আমাদের চিন্তা নেই, আমরা সরাসরি এখান থেকে শুধু কোনোভাবে সি বের করে তারপর আমরা বের করবো, খুব সহজ অঙ্ক। আমরা এখান থেকে সিটা বের করব, সি বের করে আমরা এখান থেকে অ্যাপসিলন দিয়ে চার্ট থেকে আমরা কি বলে এনটিউ পেয়ে যাবো, এবং এনটিউ থেকে আমরা এটা খুবই সহজ অঙ্ক, একটা ফাইনাল পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে। যে আমরা সি বের করেছি হট ফ্লুইড, কোল্ড ফ্লুইডের জন্য সিএইচ বের করেছি, হট ফ্লুইডের জন্য সি মিনিমামটা এখান থেকে ট্রেস করার চেষ্টা করেছি কোনটা, এবং সেটা হচ্ছে তোমার কোল্ড ফ্লুইডেরটা, কোল্ড ফ্লুইডের থেকে আমরা এখানে সি পেয়ে গেলাম। ম্যাক্সিমাম কিউ ম্যাক্স আমরা ইজিলি বের করতে পারি, কারণ সি মিনিমাম জানি, হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইডের ইনলেট টেম্পারেচার দুটোই জানা আছে, সো এখান থেকে কিউ ম্যাক্স, কিউ ম্যাক্স যদি বের হয়ে যায় তাহলে আমরা অ্যাপসিলন পেয়ে যাবো। অ্যাপসিলনের মান ইকুয়ালস হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইড বাই কিউ ম্যাক্স, অ্যাপসিলন জানি কিউ ম্যাক্স জানি, তাহলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। অ্যাকচুয়াল যদি পেয়ে যাই, এখন অ্যাকচুয়াল পেয়ে গেছে, আমাদের বের করতে বলছে কিন্তু কি বের করতে বলছে এরিয়া, তাহলে আমাদের এরিয়া বের করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এনটিইউ, এনটিইউ ছাড়া আমরা এরিয়া বের করতে পারবো না, বা বলে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার বের করা যাবে। সো যেহেতু আমার আউটলেটের টেম্পারেচার একটাও জানা নেই, আউটলেটের টেম্পারেচার একটাও জানা নেই, তার মানে আমি এখানে কোনো কিছু করতে পারছি না, আমাকে তাহলে এনটিইউতে যেতে হচ্ছে। অ্যাপসিলন যেহেতু জানি, সি জানি, আমি এনটিইউ পেয়ে যাবো, এনটিইউ থেকে আমি সরাসরি এই যে এনটিইউ পেয়ে গেলাম, এনটিইউ মান হচ্ছে 1.792। সো এখানে এনটিইউ যদি জানি, ইউজ আমার জানা আছে, অঙ্কের মধ্যে দেওয়া ছিল, সি মিনিমামটা আমরা জানি, তাহলে এরিয়া পেয়ে গেলাম, এরিয়াটা হচ্ছে এটা, এরিয়া হয়ে গেলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। আমরা যাবে না পরীক্ষায় এগুলো অঙ্ক, হ্যাঁ, হ্যালো, জি স্যার। অঙ্কগুলো কম্পারেটিভলি অনেক ইজি। ইয়েস স্যার। আমরা এখানে এতটুকু যদি শেষ করি, এটা হিট এক্সচেঞ্জারের জন্য আমরা একদম সিলেবাসের লাস্ট টপিক যদি বলি সেটা হচ্ছে মাস ট্রান্সফার। এটা যদি বলি সেটা বিশাল চ্যাপ্টার, আমাদের অতটা হয়তো আমরা পড়াতে পারবো না, খুব সংক্ষেপে একটা যে পয়েন্ট ইস্যুতে আমরা একটু কনসেন্ট্রেট করবো, এবং পরীক্ষা থাকলে এখান থেকেই থাকবে, লেকচারে যা আছে তার থেকেই থাকবে, ঠিক আছে। এটা মেইনলি যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের যখন আসে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা, মেকানিক্যালের জন্য লাগে, হ্যাঁ, আমরা যখন লাগবে তখন হয়তো আমরা পারবো, কারণ কি আমাদের বেসিক জিনিসগুলো জানা থাকবে, সেক্ষেত্রে এটা কঠিন কিছু, কিন্তু কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য এটা মেইন পার্ট, হ্যাঁ, মাস ট্রান্সফার। আমাদের যদি কি মাস ট্রান্সফার দেখি, আমরা হিট ট্রান্সফার দেখেছি, এখানে আমরা দেখবো মাস ট্রান্সফার। তো মেইন জিনিসটা আসলে আমরা কেন এত সংক্ষেপে ক্লাসটা নিব, এটা হচ্ছে যে হিট ট্রান্সফার আর মাস ট্রান্সফার মোর অর লেস সেম জিনিস, আমরা অনেক ক্ষেত্রে একই রকম জিনিস দেখতে পাই, যাতে আমাদের জন্য, যেহেতু আমরা হিট ট্রান্সফারটা ডিটেলসে পড়েছি, মাস ট্রান্সফারটা হিসেবে আমাদের জন্য বোঝাটা মানে খুব সহজই হবে। আমরা মাস ট্রান্সফার যদি চিন্তা করি, কনসিডার টু গ্যাস, গ্যাসের মধ্যে আমরা এখানে একটা বক্স রেখেছি, হ্যাঁ, এ এন্ড বি, গ্যাস এ এন্ড গ্যাস বি, এর মধ্যে একটা পার্টিশন আছে, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এই পার্টিশনটা তুমি যদি উঠিয়ে দাও, তাহলে এই গ্যাসের এ যেটা আছে সেটা এই বি এর দিকে যাবে, বি এর মধ্যে যে গ্যাসটা আছে সেটা এর মধ্যে আসবে, তার মানে আলটিমেটলি দুজনে মিক্স আপ হবে, দুজনে এখানে ট্রান্সফার হবে, মাসটা এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, বিটা এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে। So if the partition is removed, the two gases diffuse through each other until the equilibrium achieved. মানে মাস ট্রান্সফার যদি আমরা এভাবে যদি চিন্তা করি হিট ট্রান্সফার সাথে, এটা যদি হট ফ্লুইড থাকতো বা হিট থাকতো, আর এখানে যদি কোল্ড থাকতো, তার মানে আলটিমেটলি হিটটা এখান থেকে এখানে যেত, তার মানে কোল্ডটা এখান থেকে এখানে আসতো, তার মানে আলটিমেটলি একটা ইকুইলিব্রিয়াম আসতো, এক পর্যায়ে এসে টেম্পারেচারটা ফিক্সড হয়ে যেত, ঠিক আছে। একই রকম আমরা এখানে বলছি, এখানে যেমন হিট ট্রান্সফার যেটা বলছি, হ্যাঁ, আমরা তো এখানে আমরা বলছি যে ডিফিউশন হবে, ডিফিউজ হবে। সো ডিফিউশন রেট ইজ গিভেন বাই দ্য ফিক্সড ল, ফিক্সড লর মাধ্যমে ডিফিউশনটা আমরা করবো। সো ডিফিউশনটা সূত্রটা কি, এম ডট এ, তার মানে এর থেকে যেটা যাচ্ছে তার মাস ফ্লো রেটে যে যাচ্ছে, ডিভাইড বাই তার এরিয়া, ঠিক আছে, মাইনাস ডি ইন্টু ডেল্টা সি এ বাই ডেল এক্স, ঠিক আছে। এবং এই ডিটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটাকে বলা হচ্ছে ডিফিউশন কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়, এটা হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, তার একক। এম ডট এ যেটা উপরে দেওয়া আছে সেটা হচ্ছে মাস ফ্লাক্স পার ইউনিট টাইম, মাস ফ্লো রেট আর কি, যেটা কেজি পার সেকেন্ডে, এবং সি এ যেটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে
মাস কনসেন্ট্রেশন বা কেজি পার মিটার কিউব। মাস কনসেন্ট্রেশন অফ এ পার ইউনিট ভলিউম, তার মানে এটা হচ্ছে মাস কনসেন্ট্রেশন। তাহলে এখন এ হচ্ছে আমার এম ডট এ ডি ডেল্টা সি এ ডেল্টা এক্স। এই ইকুয়েশনটা কারোর চেয়ারের সাথে মিলে, হিট ট্রান্সফারের কোন ইকুয়েশনের সাথে এটা মিলে চেহারাটা, মানে জাস্ট এটা এক্সপ্রেশনটা। স্যার কিউ বাই এ তারপরে তারপরে টু তারপরে এইচ বিটি। স্যার মানে চিন্তা করো, hx by del ka, ডেল কে, হ্যাঁ আবার বলো কি বললা? h something by del ka, ডেল এ ডেল এ বাই ডেল এক্স। আবার লাস্টটুকু আবার বলো কি বললা? sir Del ka T by del x, হ্যাঁ ডেল টি বাই ডেল এক্স। তার মানে এটা হচ্ছে কে, আমার কন্ডাকটিভ হিট ট্রান্সফার যেটা করেছি অনেকটা এরকম, কিউ বাই এ ইকুয়ালস টু মাইনাস কে মানে থার্মাল কন্ডাক্টিভিটি ইনটু ডেল টি বাই ডেল টি ডেল বাই এক্স। ডেল এক্স। ঠিক এই একই রকম চেহারা। তার মানে আমাদের এই ইকুয়েশনটা খুব সিম্পল। আমরা যদি এখন একটু দেখি যে অ্যানালজি বিটুইন হিট এন্ড মাস ট্রান্সফার, আমরা জন্য আমরা অত ডিটেইলসে যাব না, অ্যানালজি আমরা কম্পেয়ার করে দেখবো যে মোটামুটি একই জিনিস। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অনেক জিনিস কম্পেয়ার করব। স্যার Analogy- এখানে তো স্যার মানে হ্যাঁ। মাসের উপর ডিপেন্ড করবে না ডিফিউশনটা? হ্যাঁ সেটাই তো আমরা বলছি, কিউটা এখানে তোমার কনসেন্ট্রেশন উপর ডিপেন্ড করবে, মাসের উপর না, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন ঠিক আছে, কনসেন্ট্রেশন। অ্যানালজি কিভাবে দেখি? টেম্পারেচার, the driving force for heat transfer is the temperature difference. The driving force for the mass transfer is the concentration difference. তাহলে আমরা যে ডেল্টা টি বা ডেল এক্স যেটা বললাম, টি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি ক্ষেত্রে, হিট ট্রান্সফারের ক্ষেত্রে আমরা বলছি টেম্পারেচার ডিফারেন্স, এটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। যার টেম্পারেচার বেশি আর কম তখন হিট ট্রান্সফার হয়। আর মাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা বলছি কনসেন্ট্রেশন, ডেল সি যেটা বলবো। ঠিক আছে, আরেকটা ইস্যু আমাদের আছে, হিট ট্রান্সফার অলওয়েজ অকার্স ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার। এটা আমরা জানি, এটা একেবারে অ্যাবসলিউটলি ট্রু একটা ইস্যু। হিট ট্রান্সফার অলওয়েজ হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। মাস ট্রান্সফার অলওয়েজ অকার্স ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। এদিক থেকে মিল আছে। আরেকটা মিল কোথায় আছে? ইফ দেয়ার ইজ নো টেম্পারেচার ডিফারেন্স নো হিট ট্রান্সফার। টেম্পারেচার যদি সমান থাকে, ইকুইলিব্রিয়াম থাকে, তখন কোনো হিট ট্রান্সফার হবে না। একই অবস্থায় যদি কোনো কনসেন্ট্রেশনে যদি ডিফারেন্স না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো মাস ট্রান্সফার হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হিট ট্রান্সফার মাস ট্রান্সফার মোটামুটি একই রকম মেথোডোলজি আমরা ফলো করতেছি। এখন হিট ইজ ট্রান্সফার্ড বাই কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন, এটা আমরা ডিটেইলসে পড়ে আসছি। বাট মাস ইজ ট্রান্সফার্ড বাই কন্ডাকশন, যেটাকে আমরা বলছি ডিফিউশন হিসেবে, এন্ড কনভেকশন, বাট দেয়ার ইজ নো মাস রেডিয়েশন। তার মানে আমরা এই মাস ট্রান্সফারটা মেইনলি কনভেকটিভ যে মেকানিজম আমরা যেটা দেখে আসছি হিট ট্রান্সফার ক্ষেত্রে, ঠিক সেভাবে একটা হতে পারে, এবং কন্ডাকশনের যে মেথোডোলজি বা মেকানিজম যেটা দেখেছি সেরকম হতে পারে, বাট নো রেডিয়েশন বলে কোনো কিছু নেই, মাস রেডিয়েশন। এখন আমরা দেখি কন্ডাকশনটা কি। কন্ডাকশনটা আমরা যেটা একটু আগে দেখলাম যে কিউ এ ডিভাইড বাই কে ডেল টি বাই ডেল এক্স, এটা ফুরিয়ারস ল অফ হিট কন্ডাকশনের ক্ষেত্রে যেটা দেখে আসছি, ঠিক একই রকম আমরা যেটা বলছি সেটা হচ্ছে এম ডট এ মাস ট্রান্সফারের ক্ষেত্রে মাইনাস ডি ডেল টি সি এ ডিভাইড বাই ডি এক্স। তার মানে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ফিক্সড ল আমরা যেটা বললাম অফ ডিফিউশন, সেটা তার মানে এটা হচ্ছে কন্ডাকশনের ইকুয়েশনের সাথে মোটামুটি একই রকম চেহারা, সিমিলার। ঠিক আছে, সেই হিসাবে এটা একই রকম। Heat generation occurs throughout the medium and exhibits itself is a range of temperature in temperature. কারণ হিট জেনারেশন হলে বা হিট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো মিডিয়ামে সেখানকার টেম্পারেচারটা বাড়তে দেখি। Some mass transfer problem involves chemical reaction that occurs in the medium and results in generation of the specific straw. তার মানে হিট জেনারেশন যদি হয়, তোমার হিট সোর্স যদি থাকে সেখান থেকে যদি হিট জেনারেট হয়, ঠিক একইভাবে মাস ট্রান্সফারের ক্ষেত্রে যদি হয় কেমিক্যাল রিয়াকশন হয়, সেখান থেকে কোনো একটা কেমিক্যাল বা স্পেসিস যদি প্রডিউস হয়, তাহলে সেক্ষেত্রে মাস জেনারেট হচ্ছে, স্পেসিস জেনারেট হচ্ছে, সেই ক্ষেত্রে এটার সাথে এটা মিলে। একইভাবে কনভেকশন যদি আমরা দেখি, আমরা কনভেকশনে দেখে আসছিলাম যে হিট ট্রান্সফারের ক্ষেত্রে যে কনভেক্টিভ হিট ট্রান্সফার ইকুয়ালস টু এইচ এ ডেল্টা টি বা এইচ কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এই হচ্ছে সারফেস এরিয়া, আর টি এস মাইনাস টি ইনফিনিটি সারফেসের টেম্পারেচার মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। সিমিলারলি কনভেক্টিভ মাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মাস ট্রান্সফার বা কনভেক্টিভ মাস ট্রান্সফার ইজ ইকুয়ালস টু হচ্ছে যে মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট এইচ ইনটু এ ইনটু সিএস মাইনাস সি ইনটু ডি। সি হচ্ছে যে তোমার রেফারেন্সে যে কোনো এক জায়গায় সারফেসে যে পার্টিকুলার লোকেশনের তার কনসেন্ট্রেশন মাইনাস যে অ্যাম্বিয়েন্টের যে কনসেন্ট্রেশন আছে সেটা, সিএস মাইনাস সি ইনফিনিটি যেটা কনসেন্ট্রেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য কনসেন্ট্রেশন বাউন্ডারি লেয়ার, এবং এইচ মাস হচ্ছে মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট।
তো আমরা যদি দেখি যে কনভেক্টিভ হিট ট্রান্সফার যেরকম, ঠিক মাস ট্রান্সফারের ক্ষেত্রে একই ধরনের একটা ইস্যু আছে। সেক্ষেত্রে মোর অর লেস আমরা যদি বলি, যেহেতু এখানে রেডিয়েশন নেই, শুধু কন্ডাকশন আর কনভেকশন মতো, তখন মাস ট্রান্সফারের ক্ষেত্রে কন্ডাক্টিভ যে মাস ট্রান্সফার সেই ধরনের একটা হবে, এবং কনভেক্টিভ যেটা আছে, মানে ইকুয়েশনের প্যাটার্ন, ইকুয়েশনের অ্যানালাইসিস সব মোটামুটি একই রকম। আদারওয়াইজ যদি স্পেসিফিক কোনো যদি কিছু যদি না থাকে, ইন জেনারেল প্রিন্সিপালে যদি বলি তাহলে সেটা একই রকম। স্যার এম কনভেনশনটা কি বুঝাচ্ছে? ওই কনভেনশন মানে স্যার এই যে সিমিলারলি পরে এম ডট কনভেনশন ইকুয়ালস টু এইচ এ সি এস মাইনাস সি আলফা। স্যার কনভেক্টিভ, কনভেক্টিভ কনভেকশন, হ্যাঁ কনভেক্টিভ মাস ট্রান্সফার, কনভেক্টিভ। আমরা যে কন্ডাক্টিভ কনভেক্টিভ বলছি না, কনভেক্টিভ হিট ট্রান্সফার, এই কনভেক্টিভ মাস ট্রান্সফার, এই কনভেকশন মানে। জি স্যার। বুঝেছো? সো এখন মাস কনসেন্ট্রেশনের যে প্রোফাইলটা আমরা যেটা একটু দেখলাম, যে আমরা এ এবং বি একটু যেটা দেখলাম, যে পার্টিশন যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে এই যে এক জায়গা থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কনসেন্ট্রেশনটা কমবে। হ্যাঁ, মানে পার্ট এর জন্য বা এই বক্স এর যে পার্টটা ছিল সেখানে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে 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 এক পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম যখন হবে তখন আর কনসেন্ট্রেশন হবে না। মানে কনসেন্ট্রেশনের প্রোফাইলটা এরকম থাকে। ঠিক আছে, আরেকটা যেটা এইটা আমাদের স্পেশাল একটা ইস্যু, যেটা তোমার হয়তো ভবিষ্যতে তুমি যদি কোনো কাজ করো মাস ট্রান্সফার নিয়ে, মাস্টার্স বা পিএইচডি বা অন্য কোনো জায়গায় কখনো, তখন হয়তো এই ইকুয়েশনটা একটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যে ডিফিউশন ইন গ্যাসেস। এবং সেক্ষেত্রে ডিফিউশন আমরা যে কে, আমরা যেমন বললাম থার্মাল কন্ডাক্টিভিটি, আমরা যেটা বললাম কন্ডাক্টিভিটি ক্ষেত্রে ডি বললাম, সেই ডিটা আসলে আমরা কিভাবে পাবো? সো ডিফিউশন কোএফিশিয়েন্ট ইন গ্যাসেস সেটা বের করার একটা সূত্র আছে। হ্যাঁ, জাস্ট জেনে রাখা, এটা আমি পরীক্ষায় দিব না, জাস্ট বলে রাখা যে ডিফিউশন হচ্ছে যে টেম্পারেচারের উপর বেসিস করে এবং কি বলে মোলার ওয়েট, মলিকুলার ওয়েট যেটা আছে সেই ওয়েটের উপর ডিপেন্ড করে দুটো গ্যাসের থেকে আমরা এই ডি বা ডিফিউশন কোএফিশিয়েন্ট বের করি। তো সেখানে হচ্ছে 435.7 টেম্পারেচার যে আছে সেই টেম্পারেচার, তার সাথে তোমার হচ্ছে ক্যালভিন অবশ্য, এবং তার সাথে হচ্ছে প্রেসার ইনটু ভিএ। ভিএ হচ্ছে তোমার মলিকুলার ভলিউম, হ্যাঁ সেটা টেবিল থেকে পাওয়া যাবে। ভিএ হল টু দ্য 1/3 এবং ভিবি হল টু দ্য 1/3 তার উপর স্কয়ার ইনটু স্কয়ার রুট অফ 1/ma প্লাস 1/mb। ma আর mb হচ্ছে মলিকুলার। এই সূত্র থেকে আমরা এই ডিফিউশন কোএফিশিয়েন্টটা নাম্বার ঠিক আছে। আরেকটা হচ্ছে এখানে যেটা আমরা যেমন নাসেল্ট নাম্বার দেখেছি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ বিশেষ করে কনভেক্টিভ হিট ট্রান্সফার ক্ষেত্রে, যেমন কনভেক্টিভ হিট ট্রান্সফার দিবে কন্ডাক্টিভ হিট ট্রান্সফার দুটো রেশিওকে hx/k। একইভাবে এই মাস ট্রান্সফার ক্ষেত্রে একটা নাম্বার আছে, সেটা হচ্ছে স্মিথ নাম্বার, এবং সেটা হচ্ছে ডিফিউশন অফ মোমেন্টাম এন্ড ডিফিউশন অফ মাস ইন ফ্লুইড। তার মানে এটা অনেকটা সিমিলার এই জায়গায়, হ্যাঁ সেটা হচ্ছে এটা হচ্ছে এপসাইলন বাই ডি, এপসাইলন বাই ডি যেটা হচ্ছে এপসাইলন বাই ডি হচ্ছে সরি নিউ ডিভাইড বাই ডি। নিউটা হচ্ছে তোমার আমার কাইনেমেটিক ভিসকোসিটি যেটা আমরা বলি, এবং সেটাকে আমরা যদি ডাইনামিক ভিসকোসিটিতে নেই তাহলে রো ইনটু টি এইটা আসে। এই স্পিড নাম্বারটা ক্লোজ টু প্রান্ডল নাম্বারের সাথে কম্পেয়ার করা যায়। আর এই যে এক্ষেত্রে যেটা আছে আমি ভুল বলছি, আর স্পিড নাম্বার এটা প্রান্ডল নাম্বারের সাথে কম্পেয়ার করা যায়। আর এই যে নাসেল নাম্বার আমরা যেটা বলেছিলাম, যে নাসেল নাম্বার, হ্যাঁ সেটা হচ্ছে এই যে তোমার কনভেক্টিভ হিট ট্রান্সফার, কন্ডাক্টিভ হিট ট্রান্সফার এখান থেকে, বা এটা আমরা কনভেক্টিভের ক্ষেত্রে ফোর্স কনভেকশন আমরা দেখেছি রেনল্ডস নাম্বার এবং প্রান্ডল নাম্বার ডিপেন্ড করে নাসেল নাম্বারটা। ঠিক আছে, সিমিলারলি কনভেকশন ইন মাস ট্রান্সফারের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে এইচ মাস, কারণ এই যে এইচ এর জায়গায় এইচ মাস হচ্ছে এক্স বাই টি, এটাকে একই অবস্থায় এটা রেনল্ডস নাম্বার এবং স্পিড নাম্বারের সাথে একটা ফাংশন। তো প্রান্ডল নাম্বার আর স্পিড নাম্বারটা মোটামুটি এনকাউন্টার করতে পারা যায়। হচ্ছে তোমার কনভেক্টিভ বা ট্রান্সফারের জন্য, আর হচ্ছে তোমার মাস ট্রান্সফার। ঠিক আছে, আরেকটা নাম্বার আমাদের কোন সময় ক্ষেত্রে লাগবে, সেটাকে জাস্ট লুইস নাম্বার বলা হয়, এবং এটা হচ্ছে যে তোমার নর্মাল ডিফিউসিভিটি ডিভাইড বাই মাস ডিফিউসিভিটি, এটাকে স্পিড নাম্বার এবং প্রান্ডল নাম্বার হিসেবে বলা হয় লুইস নাম্বার। এগুলো হয়তো যদি ভবিষ্যতে কোনো সময় কাজ করো তখন তোমার লাগবে। এছাড়া মোটামুটি বাকি জিনিস মোটামুটি আমাদের মাস ট্রান্সফার আর একই রকম সূত্র। তো পরীক্ষায় যদি আসে তাহলে এখানে যা আছে শীট থেকে এই শীটের বাইরে তোমার খুব একটা কিছু দেবো। ঠিক আছে, আরো কোনো কোয়েরি আছে? স্যার আমাদের কুইজটা কি হিট এক্সচেঞ্জের উপর? শুধু হিট, হ্যাঁ হিট এক্সচেঞ্জ, শুধু হিট এক্সচেঞ্জ, শুধু হিট এক্সচেঞ্জ। ঠিক আছে, আইদার এলএমটিডি মেথড অথবা
এইভাবে। সিলেবাসটা কি একটু কমায় দেওয়া যায় স্যার? হ্যাঁ, সিলেবাসটা কি একটু না কমায় আর দেওয়া কমানো যায়? যাবে না, সিমিলার আর কমানো যাবে না, শুধু হিট এক্সচেঞ্জার বললাম তো, এখানে বয়েলিং কনডেনসেশন থাকতে পারতো, বয়েলিং থাকতে পারতো, মাস ট্রান্সফার থাকতে পারতো, শুধুমাত্র। স্যার ঠিক আছে। স্যার একটা জিনিস হচ্ছে স্যার, ক্লাসে ডিসকাশন চলতেছিল স্যার, ওই আপু মানে ক্লাসে একটা কথা বললো যে স্যার, যে আপনি কি 6 তারিখ নিতে পারবেন স্যার, মানে স্যার বুধবার দিন। এই জিনিসটা জিজ্ঞেস করা হলো স্যার, যে বুধবার দিন রাত্রেবেলা কি নেওয়া পসিবল স্যার আমাদের পক্ষে? বুধবার দিন রাতে জি স্যার। আমি আগে রাতের সাথে কথা বলবো, ঠিক আছে, তারপর আপনাকে বলবো। স্যার 7 তারিখ তো স্যার এক্সাম, মানে এই জন্য বললো যে যেহেতু 6 তারিখটা কি ফাঁকা, মহালয়ার জন্য ছুটি আছে, তো ইয়ারাও বললো যারা মানে হিন্দু ধর্মাবলম্বী আছে স্যার, ওরাও বললো যে ওদের সমস্যা নেই স্যার, এই জন্য না যেহেতু রাত্রেবেলা। মানে এটা বন্ধের দিন, তো বন্ধের দিন নেওয়াটা আসলে একটু tough। বরং আমি সকাল 8টার জায়গায় 9টা যদি তোমার ক্লাস শুরু, আমি 8টার সময় নিতে পারি পরীক্ষা, বৃহস্পতিবার সকাল 8টায়। তো